সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, যে যেখানে বসে আজকের এই ক্লাসটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুনিসা আক্তার, সহকারী প্রধান শিক্ষক, আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমি তোমাদের পাঠ্য বইয়ের কবিতা অংশ থেকে আজকে একটি কবিতা পড়াব। তার আগে আমরা কয়েকটা ছবি একটু দেখে নিই। বলতে পারো এটা কিসের ছবি? নদীর ছবি, ধানসিঁড়ি নদী। পাশাপাশি আরও একটি ছবি আমরা দেখে নিই। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ, চিনতে পেরেছ কার ছবি? জীবনানন্দ দাশ, কবি জীবনানন্দ দাশ। এবার আশা করি বুঝতে পেরেছ তোমাদের পাঠ্য বইয়ের কবিতা অংশের কোন কবিতাটি আমি পড়াতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকের পাঠ কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। তো কবিতাটি শুরু করার আগে এই কবিতাটি পড়ে আমরা যে যে বিষয়গুলো শিখতে পারি, অর্থাৎ শিক্ষার্থী তোমরা যে যে বিষয়গুলো শিখবে সেগুলো একটু জেনে নিই। কবি পরিচিতি বর্ণনা করতে পারবো, কবিতাটি সুন্দর ও সাবলীল ভাষায় আবৃত্তি করতে পারবো, প্রতিটা শব্দের অর্থ বলতে পারবো ও বাক্য তৈরি করতে পারবো, কবিতার সারমর্ম বলতে পারবো। কবিতাটি শুরু করার আগে আমরা এবার একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। কবি জীবনানন্দ দাশ, জন্ম 1899 খ্রিস্টাব্দ, স্থান বরিশাল, শিক্ষাগত যোগ্যতা MA ইংরেজি। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে MA পাশ করেন। পেশা অধ্যাপনা। কাব্য ঝরা পালক, ধূসার পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী ও রূপসী বাংলা। প্রবন্ধ কবিতার কথা। মৃত্যু 1954 খ্রিস্টাব্দ, কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তিনি মারা যান। কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা যে তথ্যগুলো পেলাম, এর বাইরেও আমাদের আরও কিছু তথ্য জানা দরকার। আবার আসিব ফিরে কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেয়া। কবিকে আমরা চিনি একজন প্রকৃতি প্রেমিক কবি। কবি তার সমস্ত কবিতায় প্রকৃতির রূপ ও বৈচিত্র্যের প্রকাশ ঘটিয়েছেন। আবার আসিব ফিরে কবিতায় কবি অনেক অজানা পশু, পাখি, লতা পাতার সংমিশ্রণ ঘটিয়েছেন, যার পরিচয় আমরা কবিতাটি থেকেই জানতে পারব। কবি তার পেশা জীবনের প্রথম দিকে সাংবাদিকতাও করেছেন। আশা করি তোমরা কবি পরিচিতি সম্পর্কে জানতে পারলে এবং বলতেও পারবে। এবার তবে আমরা কবিতাটি একটু পড়ার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। শুরু করা যাক কবিতাটি। আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরী ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব ফিরে বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায়ে
অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কবিতাটি নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ। এভাবেই তোমরা পড়ার চেষ্টা করবে। এই কবিতাটির মধ্য থেকে কিছু কঠিন কঠিন শব্দের অর্থ আমরা এবার জেনে নেব, অর্থাৎ শব্দ অর্থ। শঙ্খচিল এক ধরনের সাদা চিল। ঘুঙুর নুপুর পায়ের অলঙ্কার। নবান্ন নতুন ভাত। জলাঙ্গি জল যার অঙ্গে। ধানসিঁড়ি ধানসিঁড়ি একটি নদীর নাম। ঝালকাঠি জেলায় অবস্থিত এই নদীটি। রূপসা খুলনা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি ছোট্ট নদী। সুদর্শন এক ধরনের গুবরে পোকা। লক্ষ্মী পেঁচা সুলক্ষণযুক্ত পেঁচা। ডাঙা শুকনো জায়গা, স্থলভূমি। ডিঙা ছোট নৌকা। নিড়ে পাখির বাসায়। ধবল সাদা। কবিতাটির মধ্য থেকে কঠিন কঠিন শব্দের অর্থগুলো আমরা জেনে নিলাম। তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে এবং আমি আশা করি যে তোমরা শব্দের অর্থগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং বলতেও পারবে। এবার আমরা কবিতাটির সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা আলোচনা করব। কবি জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে কবিতার প্রতিটা লাইনে কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। কবি বাংলাকে এত ভালোবাসতেন, বাংলার প্রকৃতিতে তিনি মুগ্ধ। ধানসিঁড়ি নামে যে নদীটি তার ছিল খুবই প্রিয়, তাই তিনি বলেছেন যে আমি আবার ফিরে আসব এই ধানসিঁড়ি নদীর তীরে। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। মৃত্যুর পরে কেউ আমরা ফিরে আসি না, সবাই আমরা জানি। কবিও জানতেন মানুষ হয়ে তো নয়, তাই তিনি বলেছেন মানুষ হয়ে তো ফিরতে পারবো না, শঙ্খচিল কিংবা শালিকের বেশ ধরে আমি আবারও ফিরে আসব এই বাংলায়। শঙ্খচিল এবং শালিক দুটি বাংলারই পাখি। ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। আমাদের দেশে কার্তিক মাসে কৃষকরা নতুন ধান কেটে ঘরে নিয়ে আসে এবং ধান কাটার পরে সেই ধানের চাল দিয়ে পায়েস রান্না করে উৎসব পালন করে। সে উৎসবটিকে বলা হয় কার্তিকের নবান্ন উৎসব। কবি আশা প্রকাশ করেছেন এই কার্তিকের নবান্নের উৎসবের সময় তিনি হয়তোবা ভোরের কাক হয়ে হঠাৎ করেই এই নবান্নের দেশে চলে আসবেন। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়া। কার্তিক মাসের শেষের দিকে যে কুয়াশা পড়ে, কবি ভেবেছেন যে ওই কুয়াশার মধ্য দিয়ে তিনি ভেসে ভেসে বাংলায় এসে বাংলার কাঁঠাল গাছের ছায়ায় আশ্রয় নেবেন। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। কবি ভেবেছেন যে হাঁস হয়ে তিনি বাংলায় ফিরে আসবেন, আর যখন তিনি বাংলায় ফিরে আসবেন তখন কিশোরীর ঘুঙুর অর্থাৎ নুপুর তার লাল পায়ে থাকবে। আমাদের দেশের গ্রামগঞ্জের কিশোরীরা, ছোট ছোট মেয়েরা নুপুর পরে ঝুমঝুম করে ঘুরে বেড়ায় সারা গ্রাম বাংলায়। কবি বলেছেন যে ওই নুপুর তখন তার পায়ে থাকবে যখন সে হাঁস হয়ে বাংলায় ফিরে আসবে। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। জলে ভেসে থাকে কলমি লতা, সবুজ পাতার ভেতরে থাকে ছোট ছোট রঙিন ফুল। কবি বলেছেন যে সারাটা দিন আমার কেটে যাবে ওই খালে বিলে কলমির গন্ধ ভরা জলের মধ্য দিয়ে। আবার আসিব ফিরে বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে। কবি বাংলার নদী মাঠ ক্ষেত ফসল এত ভালোবাসতেন যে তিনি বলেছেন যে আমি আবার ফিরে আসব, আবার ফিরে আসব এই বাংলার নদী মাঠ ক্ষেতকে ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙা। জলাঙ্গি জল যার অঙ্গে,
নদীমাতৃক এই দেশ, এই বাংলাদেশ, এই বাংলার সব দিকে রয়েছে জলে পরিপূর্ণ, নদ নদীতে পরিপূর্ণ। তাই কবি এই বাংলাকে বলেছেন জলাঙ্গি। এই জলাঙ্গির ঢেউয়ে ভিজতে ভিজতে কবি আবার চলে আসবেন সবুজ শ্যামল শুকনো ভূমিতে। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। কবি তার কবিতার এই প্যারায় সুদর্শন কথাটি ব্যবহার করেছেন এক ধরনের গুবরে পোকার সৌন্দর্যে মুগ্ধ হোক। তিনি বলেছেন, সন্ধ্যা যখন নামে, কিছু হালকা বাতাস প্রবাহিত হয়, ঠিক সেই সময় কিছু কিছু গুবরি পোকা উড়ে বেড়ায়। সেই গুবরি পোকার উড়ে বেড়ানোর সৌন্দর্যকে কবি এত ভালোবেসেছেন, বলেছেন যে যখন দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, আমাকে তোমরা তারই মাঝে খুঁজে পাবে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। লক্ষ্মী পেঁচা, বাংলাদেশে গ্রাম বাংলায় লক্ষ্মী পেঁচাকে বলা হয় মঙ্গল যাত্রা, অর্থাৎ শুভ কোনো লক্ষণযুক্ত একটি পেঁচা, যে পেঁচা মাঝে মধ্যে শিমুল গাছের ডালে বসে ডাকে। কবি বলেছেন যখন ওই পাখিটা ডাকবে, লক্ষ্মী পেঁচাটা ডাকবে, তখনই ভেবে নেবে আমি এর মাঝেই আছি, আমি লক্ষ্মী পেঁচার এই ডাকের মাঝেই ফিরে আসব। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। কবি দুরন্ত শিশু হয়ে এই গ্রাম বাংলায় ফিরে আসতে চেয়েছেন। কবি ভেবেছেন গ্রাম বাংলার যে কিছু দুরন্ত শিশু থাকে, যারা খাল বিল চড়ে বেড়ায়, উঠানের ধান রোদে দেওয়া ধানগুলোকে এলোমেলো করে ফেলে, আমি তেমনই একটি দুরন্ত শিশু হয়ে এই গ্রামে ফিরে আসব আর খয়ের ধানগুলো এলোমেলো করে ছড়িয়ে দেব। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাড়ে। কবি রূপসা একটা নদীর নাম, ছোট্ট একটি নদী, খুলনা শহরের পাশ দিয়েই প্রবাহিত। এই নদীটির নামও এখানে ব্যবহার করেছেন। রূপসার ঘোলা জলে কবি বলেছেন যে একটা ছোট্ট কিশোর তার ডিঙা মানে ছোট্ট নৌকা নিয়ে এলোমেলো আনমনে যেমন ঘুরে বেড়ায়, আমিও ঠিক তেমনই ঘুরে বেড়াবো ওই ছোট্ট কিশোর হয়ে। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে মিলে দেখিবে ধবল বক। যখন সন্ধ্যা নেমে আসে, ডুবান্ত সূর্যের চারিপাশে লাল মেঘের আভা দেখতে পাওয়া যায়, অপরূপ সৌন্দর্য। সেই সৌন্দর্যে কবি মুগ্ধ হয়েছেন। তিনি ভেবেছেন যখন ওই রাঙা মেঘগুলো সাতটায় পাখিরা তাদের নিড়ে ফেরে, আমি তাহাদের মাঝেই থাকব। কবি এখানে ধবল বক, একদল সাদা বককে তিনি কল্পনা করেছেন। এই সাদা বকগুলো যখন রাঙা মেঘ সাতটায় অন্ধকারে তাদের নিড়ে ফেরে, আমাকেই তোমরা উহাদের মাঝে খুঁজে পাবে। তাই তো তিনি শেষ প্যারায় বলেছেন, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। কবি জীবনানন্দ দাশ তার এই কবিতায় বাংলার প্রতি ভালোবাসা, বাংলার সৌন্দর্যের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, জন্মভূমির প্রতি ভালোবাসার অপরূপ একটি দৃষ্টান্ত দেখিয়েছেন। কবি ভেবেছেন মৃত্যুর পরেও আমি ফিরে আসব বিভিন্নভাবে। মৃত্যুর পরেও আমার এই মাতৃত্বের বন্ধন, এই মাতৃভূমির বন্ধন কখনো ছিন্ন হবার নয়। তিনি আবারও ফিরে আসতে চেয়েছেন, হয়তো মানুষ হয়ে না, বিভিন্নভাবে, কখনো কাক, কখনো শঙ্খচিল, কখনো হাঁস, কখনো বা সুদর্শন। এভাবেই তিনি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে সবসময় আছেন আমাদের মাঝে। কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি পড়ে আমরা কি কি শিখলাম সে বিষয়ে একটু জেনে নিই। কবি পরিচিতি। কবিতাটি সুন্দর ও সাবলীল ভাষায় আবৃত্তি করা, প্রতিটা শব্দের অর্থ বলা ও বাক্য তৈরি করা, কবিতার সারমর্ম বলা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।